বলছিলাম যে এখান আচ্ছা, তোমাদের এই সপ্তাহটা বলাই হয়েছে যে শিক্ষার্থী সপ্তাহ হিসেবে পালন করা হচ্ছে। এই শিক্ষার্থী সপ্তাহ পালনের উদ্দেশ্য বছরের প্রথমেই, সারা বছর তো আমরা লেখাপড়া করবই, বছরের প্রথমে তোমাদেরকে ক্লাসের উপযোগী করে তোলার জন্য এবং তোমরা যাতে পড়াশোনার পাশাপাশি তোমাদের জীবনটাকে সুন্দরভাবে নিয়ে যেতে পারো, বিকশিত করতে পারো, তার জন্য কিন্তু অনেক কিছু দরকার। তো সেই জন্য দেখো আমাদের কালচারাল কম্পিটিশনগুলো হচ্ছে, তারপরে ফুড ফেস্টিভ্যাল আছে, তাছাড়া তোমরা কতটা ক্রিয়েটিভ, মানে তোমরা কি কি করতে পারছো তার জন্য একটা কালকে এক্সিবিশনও রাখা হয়েছে। আর তারই মধ্যে বড়দিন ডাকে সাড়া দিয়ে আমাদের স্যার এসেছেন, বেদম শ্রীমানি স্যার, খুবই ভালো লাগছে। তো স্যার আজকে তোমাদেরকে কিছু কিছু জিনিস যেগুলো জানা ভীষণ দরকার আমাদের, এবং যে জিনিসগুলো জানলে তোমাদের জীবনটা সুরক্ষিত থাকবে, তোমরা সচেতন হবে, সেই জিনিসগুলোর উপরে স্যার আলোকপাত করবেন। স্যার এসেছেন, এছাড়াও আরেকজন তোমরা এখানে দেখতে পাচ্ছ, মঞ্জুরি সাহু ম্যাডাম, উনি এসেছেন। উনি বোর্ড কলেজের কেমিস্ট্রি গবেষণাগার সহায়িকা ছিলেন আর কি, এখন রিটায়ার করে গেছেন। তো তাদেরকে আজকে আমরা পেয়েছি। প্রথমেই আমরা গাছে জল দিয়ে, যেটা আমরা করি যে তোমাদেরকে পরিবেশ সম্পর্কে সচেতন রাখার জন্য গাছে জল দিয়ে আমরা যেমন প্রত্যেকটা অনুষ্ঠান শুরু করি, আজকেও তার অন্যথা হবে না। আমরা প্রথমে আমাদের শ্রদ্ধেয় অতিথি যারা এসেছেন তাদেরকে দিয়ে আমরা গাছে জল, প্রথমেই আমি বেদম শ্রীমানি স্যারকে অনুরোধ করব সামনে যে গাছটা আছে সেই গাছে জল দেওয়ার জন্য। গাছে জল দিয়ে গাছ আমাদের জীবন, গাছ আমাদের প্রাণ। আমরা সযত্নে গাছকে রক্ষা করব, কোনোদিন কেউ গাছকে কাটবই না, বরং গাছ কাটা দেখলে আমরা অবশ্যই প্রতিবাদ করব, ঘরে বাইরে সর্বত্র। আজকের এই অনুষ্ঠানে বেদম শ্রীমানি স্যার, তিনি হচ্ছেন উপশাসক ও উপসমাহর্তা, তিনি এসেছেন আজকে। তো স্যারকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে একটি ছোট্ট উপহার স্যারের হাতে তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এছাড়া এসেছেন মঞ্জুরি ম্যাডাম, তিনি কেমিস্ট্রি রসায়ন বিভাগে গবেষণাগার সহায়িকা ছিলেন, তাকেও আমরা একটু উপহার হাতে করে দিচ্ছি। আমি প্রথমেই আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং তারপরে স্যার এসেছেন, আমরা স্যারের কথা শুনবো। রচিত বাবদ কবিতায় সবাইকে অনেক অনেক শীতকালীন শুভেচ্ছা। আগামীকাল হবে পিঠেপুলির শুভেচ্ছা, তাই আগাম শীতের শুভেচ্ছা। আমরা গাছে জল দিয়ে এবং বই দিয়ে বরণ করলাম। দুটো বার্তা এখানে গেল, একটা হচ্ছে গাছ লাগাও প্রাণ বাঁচাও, আর বই পড়তে আমরা এখন একটু ভুলেই যাচ্ছি, যদিও স্যারের জন্য সেটা একেবারেই প্রযোজ্য না। প্রচুর বই পড়েন, প্রচুর লেখালেখি করেন। রাত্রেবেলাতেও ফোন করি যখন 9টা সাড়ে 9টায়, ম্যাডাম আমি একটু লিখছি, ঠিক আছে? তো এটা একটা দারুণ ব্যাপার আমাদের কাছে।
থেকে শিখি, সবার আমি ছাত্র। পড়েছো তো কবিতাটা, যে আমরা একটা পিঁপড়ের কাছ থেকেও শিখি কি করে খাদ্য সঞ্চয় করতে হবে, আমরা সবার বাতাসের কাছ থেকে সবার কাছ থেকে শিখি। তেমনি প্রতিটা মানুষের কাছ থেকে আমরা শিখি। এবং তোমরা যারা আমার স্নেহের ছাত্রীরা, তোমরাই তো আমাদের পুরো আলো করে আছো, তোমরা আছো বলেই আমরা আছি। তাই তোমাদেরকে অনেক অনেক আগাম শুভেচ্ছা আমাদের স্কুলের জন্য, বিদ্যালয়ের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখবার জন্য। তোমরা অনেক ভালো করবে এবং এই কদিন ধরে আমাদের যে কাজগুলো চলছে প্রত্যেকটা কাজকে উপভোগ করবে। ক্লাস তো হবে তার সাথে সাথে, কিন্তু এটাও একটা ক্লাস। হয়তো বইয়ের মধ্যে একেবারেই বইয়ের গঠনমূলক এটা আলোচনামূলক গঠনমূলকই, এবং তথাকথিত পঠন পাঠন বাদ দিয়ে এই যে শেখা আলোচনার মধ্য দিয়ে। এবং স্যারকে বলেছি আশা করি একটা সিনেমাও আমরা কদিনের মধ্যে দেখতে পাবো। যারা এখানে ফিল্ম ফেস্টিভ্যাল করান ওনারা এসে আমাদের সিনেমা দেখিয়ে নিয়ে যাবেন আমাদের উপরে প্রজেক্টরে, বা খেতে খেতে ক্লাসে, কত বাচ্চা হয়তো একসঙ্গে নাও ধরতে পারে। সবার প্রথমেই যিনি আমাদের স্কুলটার কথা ভেবেছিলেন সেই স্বর্গীয় হরিপদ মণ্ডল, ওনাকে প্রণাম জানাই। এবং এখানে ভগিনী নিবেদিতার একটা মূর্তি রয়েছে, ওনাকেও আমার সশ্রদ্ধ প্রণাম। এবং উপস্থিত এখানে সবাইকে আমার যথাযোগ্য স্থানে সম্মান জানাই। স্যার রয়েছেন, পুরো ব্যাপারটাই বলবেন তোমাদেরকে নিয়ে। আমাদের শুধু একটা কথা বলা, বিদ্যালয়ে এসো, আমাদের সাথে সংযুক্ত হও, পাঠদান এবং আলাপ আলোচনার মধ্য দিয়ে তোমরা তোমাদেরকে তৈরি করো। এটাই সবচেয়ে ভালো সময় তৈরি করবার। এবং অনেক সমস্যা তৈরি হবে, আমি বারবারই বলেছি, যা কিছু প্রবলেম হবে, যদি বাড়িতে, রাস্তায়, স্কুলে, বন্ধু বান্ধবদের থেকে আমাদের কাছে এসো। আমার কাছে না পারলে ক্লাস টিচারের কাছে, ক্লাস টিচারের কাছে না পারলে বন্ধুদের সাথে আলোচনা করো। যে বন্ধুটা একটু সাহসী, একটু টিচারদের কাছে আসতে পারবে, অ্যাটলিস্ট মায়ের সাথে আলোচনা করো, বাড়িতে আলোচনা করো, সমস্যার সমাধান হয়ে যাবে। এবং ঠিক ঠিক ট্র্যাকে রাখাটাই আমাদের কাজ, তোমাদেরকে আগলে রাখাটাই আমাদের কাজ। সেই জন্য প্রথমেই বলেছিলাম আমাদের মানসিক এবং শারীরিকভাবে গড়ে ওঠাটাই আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। এবং যত আমরা ভাবছি বারবার মানসিক কথাটা উঠে আসবে, দেখবে হঠাৎ করে মনে হয় আমার কান্না পাচ্ছে, মন খারাপ করছে, ভালো লাগছে না, কিন্তু আমি অনেক সময় ডেসক্রাইব করতে পারি না কেন ভালো লাগছে না। সেই ভালো না লাগার কারণটা নিজেকেই বার করতে হবে, যে এই কাজটা করলে আমার ভালো লাগবে, বা বাড়িতে এটা পছন্দ করছে না, এটা করবো না। মনের সাথে যে দ্বন্দ্ব, ভেতরের যে অন্তর্দ্বন্দ্ব কাজ করে, সেই দ্বন্দ্ব থেকে আমাদের বেরোতে হবে। এবং আমাদের সময়ের সাথে সাথে, বয়সের সাথে সাথে আমাদের কি কি করা উচিত, একদম ছোট থেকে তোমাদের শেখানো হয় কি কি করা উচিত আর কি কি করা উচিত না, হোয়াট ইজ গুড টাচ অ্যান্ড ব্যাড টাচ। সেই ছোট থেকে কিন্তু তোমাদের একটু একটু করে শেখানো হয়েছে। এবং যদি কেউ খুব প্রিয়জন হলেও যদি ব্যাড টাচ করে, অবশ্যই আমাদের মাকে যদি বলতে না পারি, বিদ্যালয়ের টিচারদের কাছে অবশ্যই শেয়ার করবে। এবং অনেকেই তোমরা জানো যে আমাদের ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ কিন্তু একটা আগের জায়গা নিয়েছে, বিশেষ করে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, প্রচুর ছেলে মেয়ে ট্রাফিকিং হয়ে যাচ্ছে, প্রচুর ছেলে মেয়ে, তথ্য তাই বলছে। অতএব সময় মতো বেরোনো, স্কুলে আসা, স্কুল থেকে যাওয়া, মধ্যখানে পড়াশোনা করা, টিউশন যাওয়া, এগুলো সবকিছুই আমাদের কিন্তু নিয়মানুবর্তিতার মধ্যে থাকতে হবে। নিয়মের মধ্যে ওই যতই আমরা গান গাই, নিয়ম পে চলনা ছোড় দো, নেই ছোড়ে নেই। ঠিক আছে, সবাই ভালো থাকো। আমি স্যারকে রিকোয়েস্ট করবো তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই স্কুলের
কর্তৃপক্ষকে ধন্যবাদ, স্কুলের সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ এবং তোমাদেরকে আমার ভালোবাসা। নন্দী বললেন মানে আমাকে বক্তব্য রাখতে, কিন্তু আমার ইচ্ছা করছে গল্প বলতে। বলবো গল্পটা হচ্ছে এইরকম। রাম গেছে বনে, সঙ্গে কে গেছে? লক্ষণও গেছে, সীতাও গেছে। তো কার নাক কান কাটা হয়েছিল? তার জন্য কি হলো? দেখো, সীতা কি নাক কান কেটেছিল? সীতা তো কাটেনি। তাহলে সীতা হরণ করলে কেন? আচ্ছা, জুয়া খেলেছিল কারা? দুর্যোধন আর যুধিষ্ঠির, তাই তো? আর অসম্মান করলো কাকে? দ্রৌপদীকে। কেন? দ্রৌপদীকে কেন? দেশে দেশে সব জায়গায়, যে কোনো জায়গায় আক্রমণগুলো হয় মেয়েদের উপর। যখন দাঙ্গা হয় তখন গুন্ডারা ঘরে ঘরে গিয়ে মেয়েদেরকে আক্রমণ করে। যখন যুদ্ধ হয় তখন মেয়েদের আক্রমণ করে। এমনকি সেনাবাহিনীর লোকেরাও, পুলিশের লোকেরাও মেয়েদের আক্রমণ করে। এটা ঘটনা। তোমরা প্রতিবাদ করবে তো? প্রতিবাদ করতে হবে। ধরো কোনো মেয়ে অন্যায় করেছে, তার বিচার করবে কে? হ্যাঁ? না। তোমরা ক্ষুদিরামের মূর্তি দেখেছো? আমাদের ক্ষুদিরাম মোড় আছে, ওইখান থেকে সোজা গেলে কোথায় যাওয়া যাচ্ছে? ওদিকে জজ কোর্ট আছে, ওইখানে কোর্টে বিচার হবে। আদালত ছাড়া বিচার হবে না, পার্টি অফিসে বিচার হবে না, পাড়ার ক্লাবে বিচার হবে না, চণ্ডী মণ্ডপে বিচার হবে না। বিচার কোথায় হবে? কোর্টে বিচার হবে। কিসের বিচার? আইনের বিচার। কিরকম বিচার? আইনের বিচার। সবার সামনে পোশাক খুলে দিয়েছিল দ্রৌপদীকে, সেই রকম বিচার চলবে না, আইনের বিচার। নাক কান কেটে দেওয়া চলবে না। রামের উচিত ছিল, লক্ষণের উচিত ছিল শূর্পণখাকে বোঝানো, দেখো আমাদের তো বিয়ে হয়ে গেছে, তুমি আর কোনো ভালো কাউকে খুঁজে নাও। বুঝিয়ে বলা যেত? তার নাক কান কেটে দেওয়াটা উচিত হয়েছে? আমরা ধিক্কার দিতে পারি? আমরা ধিক্কার দিচ্ছি। নাক কান কেটে দেওয়ার মতো ঘটনা, অ্যাসিড ছোড়ার মতো ঘটনা, এগুলোকে আমরা ধিক্কার দিচ্ছি। কেমন? এইবারে আমার যেটা কথা হচ্ছে, তোমাদের কি মাথার উপর পাখা রয়েছে? ওটা কিভাবে ঘোরে কেউ জানো? বলো, কিভাবে ঘোরে? সুইচ অন করতে হয়, তাই তো? সুইচের মধ্যে দিয়ে, তারের মধ্যে দিয়ে কি যায়? কারেন্ট যায়। কারেন্ট গিয়ে ওকে বলে ঘুরতে বলে, তাই তো? ভেতরে কি আছে জানো? ভেতরে আছে চুম্বক, আর মাঝখানে আছে তারের কুণ্ডলী, আর্মেচার বলে। ওইখানে কারেন্ট গেলে চুম্বকের প্রভাবে ঘুরিয়ে দেয়। যদি আমি ওকে ঘুরতে বলি, ঘোর ঘোর, ঘুরবে? ঘুরবে না। তাহলে একটা সিস্টেম আছে। এই যে টিউব লাইটটা জ্বলছে, ওকে কারেন্ট না দিলে জ্বলবে? জ্বলবে না। সিস্টেম আছে। তেমনি আমাদের সমাজটা চলার যে সিস্টেম, সেই সিস্টেমটাকে কি বলে? আইন। কি বলে? আইন। তাহলে আইন জানতে হবে। আইন আমরা সবাই জানবো। এবারে যারা আইন জানে তারা কি বলছে জানো? তারা বলছে ল ইজ নাথিং বাট কমন সেন্স। কমন সেন্স মানে জানো? সাধারণ জ্ঞান। কার কার নেই এখানে? সাধারণ জ্ঞান কার নেই? সবার আছে, সবার আছে। যে ভাত খায়
আজকে মিড ডে মিল খেয়েছো? কে কে খাওনি? কেন? তোমরা উঁচু ক্লাসে পড়ে বলে? আচ্ছা, যারা ছোট তারা কিন্তু সবাই মিড ডে মিল খাবে, খাবে তো? আমি তোমাদের সাথে একদিন এসে মিড ডে মিল খাবো, তোমরা আমার সাথে খাবে তো? তোমরা যারা মিড ডে মিল খাবে তাদের কমন সেন্স বেশি হবে। এই যে আমরা ভাত খাই, ভাত খেলে কি হয়? ভাত খেলে গায়ে জোর হয়। আর কোথায় জোর হয়? মাথায়। একটা ছেলে শোনো না, গল্পটা শোনো। একটা ছেলে কি করেছে, তখন তখন স্কুল ছিল না জানো, তখন গুরুগৃহে পড়তে যেত, তপবনে গুরুগৃহে পড়তে যেত। তার বাবা, সেও একজন বড় ঋষি, তো সে পাঠিয়েছে আরেকজন গুরুর কাছে। সেই ছেলে অনেক পড়াশোনা করেছে, বুঝলে? তোমাদের মধ্যে আছে না ফার্স্ট বয় ফার্স্ট গার্ল, থাকে না? ফার্স্ট গার্ল আছে তো তোমাদের? অনেকগুলো ফার্স্ট গার্ল, অনেকগুলো ক্লাস, অনেকগুলো ফার্স্ট গার্ল আছে তোমাদের। তো সেরকম করে পড়াশোনা করে এসেছে, বাবার কাছে ফিরেছে। তা বাবা বলছে, কি পড়ে এলে? ছেলে তাড়াতাড়ি করে অনেক কিছু বলতে যাচ্ছে। বাবা বললো, থামো থামো থামো, তোমার মাকে গিয়ে বলো তোমায় না খাইয়ে 3 দিন রেখে দিতে। বোঝো কাণ্ড, ভালো করে পড়াশোনা করে এসছে, তাকে না খাইয়ে রেখে দিতে বলে? বলেছে বাবা। তখনকার দিনে বাবাকে খুব মানতো বাচ্চারা, বুঝলেন? তা মাকে গিয়ে বলেছে, মা বাবা এরকম বলেছে না খাইয়ে রাখতে 3 দিন। মা জিজ্ঞাসা করলো না যে কেন বলেছে, মা বলেছে বাবা যখন বলেছে ব্যাস তাই হবে। 3 দিন না খেয়ে আছে। তারপরে তাকে ডেকে পাঠিয়েছে বাবা। সে তো চলতে পারছে না, বুঝলে? চলতে পারছে না, তার মাথা ঝিমঝিম করছে, হাত পা কেমন কেমন করছে। সেই রকম ভাবে তখন বাড়ির চাকর বাকরেরা তাকে যা হোক করে ধরে নিয়ে গেছে বাবার কাছে। তখন বাবা বলছে, হ্যাঁ তুমি যেন সেই কি বলছিলে, তুমি কি যেন সব শিখেছো বলো। বাবা আমার কিছু মনে পড়ছে না, আমি সব ভুলে গেছি, আমার তাকাতে কষ্ট হচ্ছে, আমার দাঁড়াতে কষ্ট হচ্ছে। বাবা বলছে, তাই তুমি এত কিছু শিখে এসেছো, সব ভুলে গেলে, কিছু মনে করতে পারছো না? ছেলে বলছে, না বাবা আমি কিছু মনে করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে মাকে গিয়ে বলো তোমায় ভালো করে স্নান করিয়ে, ভালো করে খাইয়ে বিশ্রাম করে তারপর বিকেলে। আচ্ছা বাবা বলে ফিরে গেছে। ভালো করে স্নান করেছে, ভালো করে খেয়েছে, ঘুমিয়েছে, তারপরে সব মনে পড়ে গেছে। বাবার কাছে এসেছে, বাবা তখন জিজ্ঞেস করছে, কি বলো? ছেলে যখন বলতে গেল, বাবা থামিয়ে বলল, শোনো, ব্রহ্মের কথা বলছিল ছেলে। বলছে, অন্নই হচ্ছে ব্রহ্ম। এই অন্ন যখন তোমার ছিল না পেটে, তখন তোমার কিছু মনে পড়ছিল না। আর যখন তুমি অন্ন গ্রহণ করলে, তুমি খেলে, খেয়ে তোমার ভালো লাগলো, দেখো তোমার সব মনে পড়ে গেল। আমরা কি বলি, এই যে গাছে জল দিলাম, গাছ মাটিতে কি আছে? নিউট্রিয়েন্টস আছে, আছে না? যারা উঁচু ক্লাসে পড়ো তারা জানো, মাটির মধ্যে খনিজ লবণ থাকে তো, থাকে। আর সেই জল নিয়ে, বাতাসের কার্বন ডাই অক্সাইড নিয়ে, আর সূর্যালোক নিয়ে গাছের পাতায় কি হয়? রান্না হয়। কি তৈরি হয়? গ্লুকোজ। আমরাও যে খাবার খাই, সেই খাবার কিন্তু আমাদের পেটের ভেতরে গিয়ে সরল শর্করা গ্লুকোজে তৈরি হয়ে যায়। সেই গ্লুকোজ আমাদের চাই শরীরের সব জায়গায়, মগজেও। তাইতে আমাদের পুষ্টি হয়, তাইতে আমাদের পড়া মনে রাখে। তাহলে সবাই মিড ডে মিল ঠিক করে খাবে তো? এই যে খাওয়া, জামা কাপড় পরতে পাওয়া, সর্দি কাশি হলে
জ্বর জারি হলে ঠিকঠাক ডাক্তার দেখাতে পাওয়া, একটু আনন্দ করতে পারা, লেখাপড়া শিখতে পারা, এইগুলো হচ্ছে আমাদের জীবনের অধিকার। এগুলো চাইতো, এইটা আমাদের সংবিধানে লেখা আছে। স্কুলে সব শিক্ষকের মধ্যে বড় কে? বর্দি। একটা গলায় বললো, সবাই মিলে বলবে বর্দি। তেমনি আমাদের দেশে আইনগুলোর একটা বর্দি আছে, কে জানো? সংবিধান। ঠিক বলেছে, দারুণ। সংবিধান হচ্ছে আমাদের সব আইনের বর্দি। তো ওখানে কি বলা আছে? এই কথাটা বলা আছে, জীবনের অধিকার। তার মানে আমি লেখাপড়া শিখতে পারবো। কত ক্লাস অবধি পড়বো? হ্যাঁ, নানান রকম মত হচ্ছে। হ্যাঁ, যত দূর পড়তে ইচ্ছে তত দূর পড়বো, তাই তো? আর খেলতে পাবো, আর নিজের পছন্দসই জায়গায় বেড়াতে যেতে পাবো, নিজের পছন্দসই পেশায় ওকালতি, চিকিৎসক হওয়া, ডাক্তারি করা, সরকারি চাকরি করা, শিক্ষকতা করা করতে পারবো? নিজের পছন্দের ছেলেকে বিয়ে করতে পারবো? পারবো? আসছে দেখো, এইগুলো হচ্ছে জীবনের অধিকার, মৌলিক অধিকার। মৌলিক অধিকার, এই অধিকারগুলো তোমাদের আছে। বাবা মা তোমাকে 18 না হলে বিয়ে দিতে পারে না। কি পারে? বাবা মা পারে 18 নিচে বিয়ে দিতে? তোমরা পারো 18 তলায় বিয়ে করতে? আইনে হয় না। কেন? 18 তলায় বিয়ে করলে কি হয়? কি হয় কে জানো? ছোট গাছে ফল এলে দক্ষ চাষি, অভিজ্ঞ চাষি সেই ফলটা সরিয়ে দেয়। কেন? ছোট গাছ বহন করতে পারে না, ছোট গাছের ক্ষমতা কম। ওকে যদি স্কুলে ভর্তি করে দিই, কালকে আমি ম্যাজিস্ট্রেট, ওকে ভর্তি করে দিই, ও পারবে পড়াতে? কেন? ওর হাত আছে, পা আছে, কেন পড়াতে পারবে না? ও পারবে না, সেটা আমাদের কমন সেন্স, তাই না? এমনি ছোট একটা মেয়ে 18 তলায় হলে আইনের চোখে তাকে শিশু বলে। তোমরা কি সবাই শিশু? 18 তলায় তাকে শিশু বলে। একটা শিশুকে যেমন স্কুলের ভর্তির দায়িত্ব দেওয়া যায় না, ভর্তি হতে গেলে রাজভারী ব্যক্তিত্ব চাই, আমাদের ভর্তির মতো হতে হবে, তাই তো? তাহলে ছোট যে সেটা হচ্ছে না, তাহলে বড় হলে তবে বিয়ে। আর তুমি ধরো পড়াশোনা করতে চাও, কেমন পড়তে তোমার ভালো লাগে, আর বাবা মা বললো বিয়ে করে ফেল, বিয়ে করে ফেল, ভালো পাত্র পাওয়া গেছে, করবে? কেন? বাবা মার কথা শুনতে হয় তো। এখানে জীবনের অধিকার, আমার জীবনকে আমি তৈরি করব, করবো তো? তোমরা আগের জন্মে কি ছিলে? হ্যাঁ? কি ছিলে? পরের জন্মে কি হবে? আমরা আগের জন্মে কি ছিলাম জানি না, পরের জন্মে কি হবে জানি না। তাহলে আমাদের কটা জন্ম? একটা জন্ম। তোমার পকেটে 1টা টাকা আছে, সেটা কি তুমি যত্ন করে রাখবে?
সেটা হারিয়ে গেলে তো তোমার আর কিছুই রইল না। তাহলে তোমার একটা জন্ম, আজকে যে দিনটা চলে গেল, ওটা ফিরিয়ে আনা যাবে? কোনোভাবে আনা যাবে না। তাহলে যেটা চলে গেল সেদিনটা চলেই গেল, ও আর কোনোভাবে ফিরে আসবে না। তাহলে কি আমরা প্রত্যেকটা দিন ভালোভাবে কাটাবো? প্রত্যেকদিন পড়াশোনা করব, প্রত্যেকদিন খেলাধুলা করব, এইভাবে জীবন যাপন করতে হবে। এটাকে বলছে জীবনের অধিকার। আর আমাদের বেড়াতে যাওয়ার অধিকার আছে, নিজের পেশায় প্রতিষ্ঠা করার অধিকার আছে, ধর্ম মানার অধিকার আছে, ধর্ম না মানার অধিকার আছে। এইগুলো হচ্ছে আমাদের মৌলিক অধিকার। কেমন? আর আমাদের কিছু দায়িত্ব আছে, অধিকারের সঙ্গে দায়িত্ব থাকে। তোমাদের কাছে কয়েন আছে? কয়েন, পয়সা। পয়সার একদিকে সংখ্যাটা লেখা থাকে, আরেকদিকে কি থাকে? অশোক স্তম্ভ থাকে। ঠিক, যে বলেছো তার জন্য হাততালি। তেমনি অধিকারের সঙ্গে সঙ্গে থাকে দায়িত্ব। পয়সার যেমন একটা দিক হয় না, দুটো দিক হয়, একটা ছাড়া আরেকটা হয় না, তেমনি দায়িত্ব ছাড়া অধিকার হয় না। তোমার অধিকার তখনই অর্থবহ যখন তুমি দায়িত্ব পালন করো। স্কুলের দিদিরা কখন আদর করে? তুমি যখন পড়াশোনা করে আসো, তাই তো? পড়া না পারলে আদর করে? পড়া করতে হবে। তেমনি আমাদের কতগুলো দায়িত্ব হচ্ছে, দেশকে ভালোবাসতে হবে। আমাদের দেশের যে স্বাধীনতা আন্দোলন, মেদিনীপুরের স্বাধীনতা আন্দোলন হয়েছিল, একজন স্বাধীনতা সংগ্রামীর নাম করো। ক্ষুদিরাম বসু। আরেকজনের নাম করো, মেদিনীপুরের মানুষ। বলো বলো বলো। একজন মহিলা, সেই শাড়ি পরা বুড়ো মানুষ, মাতঙ্গিনী হাজরা। হেমচন্দ্র কানুঙ্গ নাম শুনেছ? অস্ত্রগুরু হেমচন্দ্র কানুঙ্গ। তারপর প্রদ্যোৎ, আরো কত আছে। আমাদের এই স্কুলের এই যে রাস্তাটা, বড় রাস্তাটা, সেখানে আছে না সবার মূর্তি? হ্যাঁ। তো এই যে দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, আমাদের দেশের গৌরবের ইতিহাস, এইগুলো মনে রাখা আমাদের দায়িত্ব। ছোট ছোট বাচ্চাকে আদর করা আমাদের দায়িত্ব। বর্দি বলছিলেন না, গুড টাচ আর ব্যাড টাচ। আমাদের যারা আমরা ভাত খাই ঠিক মতো, তাদের তো কমন সেন্স আছে। তাহলে কমন সেন্স দিয়ে আমরা গুড টাচ আর ব্যাড টাচ বুঝবো। একজন ডাক্তারের কাছে গেছি, ডাক্তার, আমার সঙ্গে আমার মা আছে বা বাবা আছে। ডাক্তারকে বলা হয়েছে, আমার মা রিকোয়েস্ট করেছেন আপনি একটু দেখুন তো। ডাক্তারি নিয়ম মেনে তিনি আমাকে দেখছেন, পাশে মা আছে। সেটা কি ব্যাড টাচ? না। আমার মা পাশে আছেন, ডাক্তারি নিয়ম মেনে ডাক্তার দেখছেন, নার্স রয়েছেন, অপারেশন করতে হবে। কিছু একটা হয়েছে, তখন সেটাকে ব্যাড টাচ বলা যাবে না। ব্যাড টাচ কখন? যখন তার মধ্যে অসৎ মনোভাব থাকবে। অসৎ মনোভাব। ছোট শিশুকে তার মাসিমণি, মায়ের বোন, সে পটি করেছে, তাকে পরিষ্কার করে দিচ্ছে, সেটা কি ব্যাড টাচ? না। ব্যাড টাচ নয়। বুঝতে হবে, তোমার মন, তোমার মন হচ্ছে তোমার আসল শিক্ষক। তাহলে তোমার আসল শিক্ষক কে? তোমার মন। তোমার মন যেটা বলবে সেটা তুমি বুঝবে। এটা ব্যাড টাচ, এটা গুড টাচ। যে টাচ তোমার মনে আনন্দ বাড়াবে, তোমার
তোমায় কনফিডেন্স দেবে, তোমায় ভালো কাজে এগিয়ে দেবে, তোমাকে লেখাপড়া শিখতে বলবে, তোমাকে ভালো কাজে এগিয়ে দেবে, সেটা হচ্ছে কি গুড টাচ। আর যেটা তোমাকে অসম্মানিত করবে, তোমাকে লজ্জায় ফেলবে, তোমাকে দুঃখ দেবে, তোমার চোখে জল পড়বে, সেটা হচ্ছে ব্যাড টাচ। মনে থাকবে? হ্যাঁ, এইভাবে তুমি ম্যাডাম 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 প্লিজ, আমি সামলাচ্ছি, আপনি চলে আসুন। আমাদের দেশের এই সংবিধান, তোমরা যারা উঁচু ক্লাসে পড়ো তারা এটা পড়বে। আর ছোটদের আমি এই গল্প করে করে বলে দিলাম, এইগুলোই লেখা আছে সংবিধানের, এই জিনিসটা দরকার। তোমরা কেউ পুলিশ দেখেছো? ভয় করে তো? ভয় করে না? ভয় করে? আমাকে যে বলছিল সেদিন বড়দি বোধহয় বলছিলেন যে বাচ্চারা সব গেছিল থানায় গিয়ে যে দেখা টাকা করেছে, পেয়েছিলেন? দেখেছো তো? কে কে গেছিলে? তোমরা গেছিলে? তোমাদের ভয় করেছে? ক্যাডবেরি দিয়েছে শুনলাম, ক্যাডবেরি দিয়েছে। পুলিশেরা যে মাইনে পায়, এই টাকাটা কে দেয়? আকাশ থেকে পড়ে, তাই তো? কোথা থেকে পায়? সরকার দেয়। সরকার কোথায় পায়? গাছ পেতেছে, গাছ পোতেনি, কে দেয় টাকাটা? সাধারণ মানুষ, করের টাকা। তোমার বাবা লবণ কেনে, তোমার মা চাল কেনে, সেই থেকে করের টাকা আদায় হয়। সেই টাকায় পুলিশ মাইনে পায়, ম্যাজিস্ট্রেট মাইনে পায়, মিলিটারি মাইনে পায়, সরকারি কর্মচারী মাইনে পায়, শিক্ষক মাইনে পায়, হাসপাতালের ডাক্তার মাইনে পায়, মিউনিসিপ্যালিটি ঝাড়ুদার মাইনে পায়। তাহলে এরা হচ্ছে সবাই পাবলিক সার্ভেন্ট। মানুষের জন্য কাজ করতে হবে, ভয় দেখালে চলবে না। কেমন? মোবাইল হারিয়ে গেছে কারো কোনোদিন বাড়িতে? মোবাইল হারিয়ে গেলে কি করতে হয়? ডায়েরি করতে হয়। 10 টাকার ডট পেন হারিয়ে গেলে কি করতে হয়? ডায়েরি করতে হয় তো? 10 টাকার ডট পেন হারালে ডায়েরি করতে হয় না, মোবাইল হারালে ডায়েরি করতে হয় কেন? দামি জিনিস বলে, তাই তো? না, দামি জিনিস বলে নয়, মোবাইল দিয়ে অনেক রকম দুষ্টুমি কাজ করা যায়। তোমরা জানো দুষ্টুমি কাজ? তোমরা কে কে করো দুষ্টুমি কাজ? মোবাইলে অনেক রকম দুষ্টুমি কাজ করা যায়। সেইটা যাতে তোমার মোবাইল থেকে ব্যবহার করে কেউ না করে, তাই জন্য আগে ভাগে সেটাকে আটকাতে হয়, জানো? তাই ডায়েরি করা। ডায়েরি মানে কি? এইরকম একটা দেখতে খাতা, তাই তো? না, ডায়েরি মানে হচ্ছে দিনের কথা। সেই দিনে কি কি ঘটনাগুলো ঘটলো সেগুলো সে লেখে। ডায়েরি লেখা আমাদের পাশ্চাত্যে ইউরোপের দেশে মানুষের অভ্যাস ছিল ডায়েরি লেখা। আমরা অত লিখি না, আমরা ডায়েরিতে আমরা হিজিবিজি কাটি, তাই তো? নতুন ডায়েরি পেয়েছো কেউ? পাওনি? আমি কয়েকটা পেয়েছি বটে। তো থানায় তুমি যখন যাবে তখন তুমি গিয়ে বলবে যে আমার স্কুলের ব্যাগ থেকে আমার পাশের বন্ধু আমার টিফিন চুরি করে খেয়ে নিয়েছে। তিনি কি লিখবেন খাতায় সেটা? কেন লিখবে না? এরকম যদি বলতে যাও আমাদের বাড়ির পেয়ারা গাছে পাশের বাড়ির 10 বছরের ছেলে উঠে পেয়ারা চুরি করে খেয়েছে, থানায় ডায়েরি নেবে? কখন নেবে? যদি গুরুতর অপরাধ হয়, তাই তো? সোনার গয়না চুরি গেছে, বাড়ির দলিল চুরি গেছে, বাড়ি বেদখল হয়ে যাচ্ছে, রাস্তায় আমার গায়ে হাত দিয়েছে, আমাকে বাজে কথা বলেছে,
বাজে অঙ্গভঙ্গি করেছে, তবে হবে। কেমন? একটা কুকুর খেলগো করেছে তোমায় দেখে, তুমি ডায়েরি করতে পারবে না, ঠিক আছে? তাহলে এটা বুঝতে হবে কোনটা গুরুতর অপরাধ, কোনটা লঘু অপরাধ, কোনটা অপরাধ নয়। 10 বছরের ছেলে যদি প্রতিবেশীর বাড়ির গাছে চড়ে পেয়ারা খায়, তাকে আমি অপরাধ বলবো না। ওটা বাচ্চা ছেলেদের ধর্ম, বাচ্চা মেয়েরাও করতে পারে। কে কে গাছে উঠতে পারো? ওরে বাস, আপনার তো এখানে শাখা বৃক্ষ অনেক রয়েছে। ব্যাস, বাহ, উঠবে গাছে ওঠে। আমিও গাছে উঠেছিলাম, পড়ে গেছিলাম, কপাল ফেটেছিল, তো গাছে উঠবে। তাহলে সংবিধানের কথা বললাম, আর বললাম অপরাধের কথা। অপরাধের বিচার কোথায় হবে? কোর্টে। কোর্টে থাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর থাকে জাজ। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা সিভিল জাজ হিসেবে কাজ করে, তাদের উপরে থাকে হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ। তো আদালতে যেতে গেলে পয়সা লাগে, সব কাজেই পয়সা লাগে। কি পয়সা লাগে? সব কাজে পয়সা লাগে। তাহলে গরিব মানুষ যার পয়সা নেই বা কম আছে, সে কি স্বাধীন দেশে বিচার পাবে? স্বাধীন দেশে বিচার পাবে না। তাহলে কিসের স্বাধীন? মাতঙ্গিনী হাজরা কোন স্বাধীনতা এনেছে? গরিব মানুষের স্বাধীনতা এসেছে? হ্যাঁ, হ্যাঁ না না। আমাদের দেশে ওই জন্য যে কোনো মহিলা, কি বললাম, যে কোনো মহিলা, তোমরা কি সবাই মহিলা? তোমরা মহিলা? তোমরা মহিলা। যে মেয়ে যাকেই মহিলা বলে, কেমন? মহিলা এবং শিশু। আচ্ছা, শিশু কারা? শিশু তোমরা শিশু। আর কি শিশু আছে? ওই কলেজের বয়েজ স্কুলের নিচু ক্লাসের ছেলেরা শিশু? হ্যাঁ, ওরা শিশু নয়? ওরা কি সব দুষ্টু? আচ্ছা শোনো, 18 বছরের নিচে ছেলে হোক আর মেয়ে হোক, সে হচ্ছে শিশু। মহিলা, শিশু, প্রতিবন্ধী। প্রতিবন্ধী জানো? প্রতিবন্ধী কেউ দেখেছো? কে দেখেছো? তোমরা সব দেখেছো? আমাদের একটা লোক ছিল, সে আবার রাজার বাড়ির ছেলে, বুঝলে? তার নাম ছিল ধৃতরাষ্ট্র। সে কি প্রতিবন্ধী ছিল? কি প্রবলেম কি ছিল তার? চোখে দেখতো না, চোখে দেখতো না। আর কিরম প্রতিবন্ধী হয় জানো? হাত পা বাঁকা হয়। আমাদের ছিল একটা মুনি ছিল, তার 8 জায়গায় বাঁকা ছিল, অষ্টাবক্র মুনি, এরকম সব ছিল। কিন্তু প্রতিবন্ধী হলেও তাদের এই ধৃতরাষ্ট্রের এমন গায়ে জোর ছিল যে ভীমকে বলেছিল, এসো তোমায় আলিঙ্গন করি। কৃষ্ণ, কৃষ্ণ বলে একটা লোক ছিল জানো? তার মাথায় বুদ্ধি কেমন ছিল? দারুণ বুদ্ধি ছিল। কৃষ্ণ বুঝে গেছিল যে ধৃতরাষ্ট্রের গায়ে খুব জোর আছে, আর চেপে ধরবে, চেপে ধরলে মরে যাবে ভীম। ওই জন্য লোহার ভীম দিয়েছিল, লোহার ভীম বুড়ো হয়ে গেছিল। তাহলে প্রতিবন্ধী মানুষের গায়ে জোর আছে, মাথায় বুদ্ধি আছে। প্রতিবন্ধী মানুষকে আমরা প্রতিবন্ধী বলবো কি? বলবো দিব্যাঙ্গ। কি বলবো? দিব্যাঙ্গ। তাদেরও অনেক রকম ক্ষমতা আছে। তো প্রতিবন্ধী, মহিলা, শিশু আর খুব গরিব লোক, এদের জন্য লিগাল এইড। কি বললাম? লিগাল এইড, বিনা পয়সায় আইনগত সাহায্য। কেমন? আচ্ছা, একটা উঁচু ক্লাসের মেয়ে, ক্লাস 10 এর মেয়ে, আর একটা ক্লাস 5 এর মেয়ে, দুজনকে পাশাপাশি দাঁড়িয়ে সমান করা যাবে?
কিন্তু ছোট মেয়েটাকে যদি গলায় চেয়ার বা টুল দিয়ে দিই তাহলে হবে? লিগাল এইড সেই জিনিস, গরিব মানুষের পায়ের তলায় টুল বা চেয়ার দিয়ে তাকে তুলে আনা, কোর্টের সব খরচ, উকিলের বিল, কাগজ তোলার খরচ, লেখার খরচ সব লিগাল এইড দেবে। যে কোনো কোর্টে লিগাল এইড আছে। কারা পাবে? মহিলা, বলো আমার সঙ্গে, মহিলা, শিশু, দিব্যাঙ্গ, অত্যন্ত দরিদ্র মানুষ, এরা সবাই লিগাল এইড বিনামূল্যে যে কোনো কোর্টে পেয়ে যাবে। এবার বলো, তোমাদের এখানে কোর্ট আছে তো? তোমাদের কোনো সমস্যা হলে তোমরা কিন্তু বাড়ির বড়দের কাউকে নিয়ে কোর্টে গিয়ে লিগাল এইডে বলতে পারবে যে আমি অফিসে গেছিলাম আর আমার কাছে পয়সা চেয়েছে। চাই এরকম হয়? এরা ভয় কাজ করাতে গেলে পয়সা চায়? যদি চায় অপরাধ, তুমি বলে দেবে, ঠিক আছে? যে কোনো জায়গায় যেখানে অন্যায় হবে তোমরা বলে দেবে, আর কখনো ভাববে না আমার পয়সা নেই। তোমার জন্য আছে লিগাল এইড, তাই তো? আর 18 তলায় বিয়ে করবে কি? কাউকে ভালো লাগলে কি করবে? কোনো ছেলেকে যদি ভালো লাগে সেই ভালো লাগাটাকে বন্ধুর মতো রাখবে। বন্ধু, তোমরা অনেক সময় এক জায়গায় পড়ো, অনেক প্রাইভেট স্কুল আছে আমাদের শহরে, একসাথে পড়ে, কোনো অসুবিধা নেই, বন্ধুর মতো করে থাকতে হবে। কেমন? 18 হলে আমাদের বুদ্ধি যখন ভালো হবে, 18 পর আমরা নিজের পায়ে দাঁড়াবো তো? নিজের পায়ে দাঁড়ানো মানে কি? আমি তো নিজের পায়ে দাঁড়িয়ে আছি, এইটা নিজের পায়ে দাঁড়ানো মানে কি? রোজগার করা না, সিদ্ধান্ত নিতে পারে। সিদ্ধান্ত, আমার কোনটা ভালো, আমার কোনটা মন্দ, আমার কোনটা জীবনের দায়িত্ব, আমি দেশের জন্য কি করতে পারি, এইটা একেবারে জীবনের দায়িত্ব। তোমরা আমাদের দেশের সব সেরা স্বাধীনতা সংগ্রামীর নাম বলো, সবচাইতে নাম করা, সবচাইতে বড়। হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি কি করেছিলেন? লেখাপড়া করেছিলেন, চাকরি পেয়েছিলেন, চাকরি করতেন তো? কতদিন চাকরি করেছিলেন? হ্যাঁ, চাকরি করতে করতে বুড়ো হয়ে গেছিলেন, তাই তো? হ্যাঁ, বুড়ো হয়ে যায়নি চাকরি করতে করতে? তা কি করেছিল নেতাজি? কি করেছিল বলো? চাকরি পেয়ে বলে না, আমি আর চাকরি করবো না, চিঠি লিখে দিল। চিঠি লিখে বললো আমি আর চাকরি করছি না বলে গান্ধীজির কথা তিনি শুনতে পেয়েছিলেন, কাগজে পড়তেন গান্ধীজির কথা, ভালো লেগেছিল, গান্ধীজির সাথে কাজ করবে। তাই জন্য আমাদের দেশে এসে বম্বেতে, বম্বে নাম শুনেছো? বম্বে, এখন তার কি নাম? মুম্বাই। সেখানে এসে চারিচক্ষুর মিলন হলো, এদিকে নেতাজি, ওদিকে গান্ধীজি, আলাপ হলো, ভালো লাগলো গান্ধীজি। গান্ধীজি তাকে কংগ্রেসে নিলেন। কেমন? তাহলে চাকরি সে করলো না। ক্ষুদিরাম লেখাপড়া কমপ্লিট করেছিল? করেনি। তাহলে কখনো কখনো সবাই যেটাকে ভালো মনে করে, চাকরি করা, ডিগ্রি করা, সেটাই সবচাইতে ভালো তা তো নয়, কি তাই তো? কি একটা ছেলে, তার বাবা তাকে বলেছিল, তোমাদের এখানে ঘাটাল বলে কোনো মহকুমা আছে? ওখানে বীরসিংহ বলে কোনো গ্রাম আছে?
ওখানে কি একটা বিটে মতো ছেলে ছিল না? কে নাম কি? তাকে তার বাবা বলেছিল তুমি তো অনেক পড়াশোনা করলে, এবার বাড়িতে একটা টোল খুলে বসো, টোল করো টোল। সে টোল করলো না। কেন বলো তো? জানো কেন টোল করলো না? সে জানতো আমি সমস্ত বাংলায়, তখন বাংলা ভাগ হয়নি, তখন দেশ পরাধীন হয়নি, সেই বিরাট বাংলায় সেই শিক্ষা বিভাগের অধ্যক্ষ হয়েছিল। টোলের পণ্ডিত হওয়া ভালো না শিক্ষা বিভাগের অধ্যক্ষ হতে পারলে ভালো? হ্যাঁ, বিদ্যাসাগর বাবার অনুমতি নেননি। তার বাবা বলেছিল বিধবা বিবাহে সবাই জড়িও না, বলেছিল আপনি যতদিন বেঁচে আছেন করবো না, আপনার মৃত্যুর পর করবো। কেন বলেছিল? বিদ্যাসাগর অন্যায় করেছিল তো? কি বিদ্যাসাগর অন্যায় করেছিল বাবার কথা না শুনে? সুভাষচন্দ্র অন্যায় করেছিল চাকরি ছেড়ে দিয়ে? তাহলে বৃহতের জন্য করতে হবে। তোমার কমন সেন্স কি বলছে? চৈতন্যদেব ঘর ছেড়ে চলে গেছিল, অন্যায় করেছিল? তোমাকে কমন সেন্সের কথা শুনতে হবে। তোমার বিবেক কি বলে? এই বিবেককে তৈরি করতে গেলে তোমাকে রোজ মিড ডে মিল খেতে হবে। খেতে হবে তো? সবাই মিড ডে মিল খাবে, সবাই কমন সেন্সকে বাড়াবে, এটাই আমাদের আইন। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ক্লাস, ধন্যবাদ স্যারকে। তোমরা সবাই শুনলে।